সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায় এবং মেঘ তৈরি হয়। এই মেঘ জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলের ফোঁটায় পরিণত হয়। যখন এই ফোঁটাগুলো আকারে বড় এবং ভারী হয়ে যায় তখন তারা বৃষ্টির আকারে পৃথিবীতে ঝরে পড়ে। ক্লাসের পাঠ্য বইয়ের এই ছবিটা মনে পড়ে? বিজ্ঞানীরা প্রকৃতির এই জলচক্রকেও প্রায় নিজেদের কবজায় এনে ফেলেছেন। জানেন কি সেটা? ভাবতে পারছেন মানুষও ঠিক করতে পারে কোন শহরে থাকবে মেঘ আর কোন শহর শুকনো? সেই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি পুরন্দর চৌধুরী, তিনি তো রীতিমতো মেঘের ফেরিওয়ালা। সাইবেরিয়া থেকে বিশাল বড় মেঘ উড়িয়ে এনে যেখানে যেখানে বৃষ্টি কম সেখানে কিছু মেঘ বিক্রি করার প্ল্যান ফিক্স করে ফেলেছেন। রীতিমতো আকাশের ইন্দ্রদেবতা ভাবতে শুরু করেছিলেন নিজেকে। তাই তো অন্য জায়গা থেকে মেঘ চুরি করে এনে সাহারায় বৃষ্টি ঝরিয়েছেন। ভাবছেন রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম আজ কোন কল্পবিজ্ঞানের গল্প নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছে? ভুল ভাববেন না, আজ আমরা একেবারে বাস্তব বিজ্ঞানের গল্প বলবো আপনাদের। জানবো কল্পবিজ্ঞান কি করে গল্পের সীমানা ডিঙিয়ে বাস্তব হয়ে উঠেছে সে কথাও। বিজ্ঞানের এক অভিনব অধ্যায়। তবে এই মেঘের কারিগরি কি শুধুই আশীর্বাদ, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে কিছু বিপদের সুর? আজ আমরা সেই দ্বিধা জড়ানো দিকগুলো নিয়েই ভাবব। সারা বছরে পৃথিবী থেকে কত জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায় জানা আছে? ৯৫,০০০ কিউবিক মাইল। তার মধ্যে ৮০,০০০ কিউবিক মাইলই যায় সমুদ্র থেকে। আবার ঠিক ৮০,০০০ কিউবিক মাইলই বৃষ্টি হয়ে সমুদ্রে ফিরে আসে। মাত্র ১৫,০০০ কিউবিক মাইল বৃষ্টি নিয়ে পৃথিবীর এত মানুষ, জীবজন্তু, গাছপালা সবকিছু বেঁচে আছে। প্রকৃতির এক নিখুঁত হিসেব। এদিকে জনসংখ্যা নিরিখে বর্তমানে বৃষ্টির পরিমাণটাও কিছুটা বেশি দরকার হয়ে পড়েছে। শুধুমাত্র গল্পের বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরী নয়, ভৌগোলিক তথ্য আমাদেরকে এমনটাই জানাচ্ছে। আর সেই কারণেই বিজ্ঞানী পুরন্দর বাবু সাহারা মরুভূমিতে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটিয়েছিলেন। সাহিত্যিক ভাষা নয়, আজ কিছুটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বুঝে নেই এই কৃত্রিম বৃষ্টির চক্রকে। সেই সঙ্গে এর ভালো মন্দ দিকটাও অবশ্যই আমাদের বিবেচ্য থাকবে, কারণ এর মধ্য দিয়ে আমরা আমাদের আগামী দিনে প্রকৃতির সঙ্গে ভয়ঙ্কর খেলার ধরনটাকে নির্ধারণ করতে পারব। সম্প্রতি দিল্লি সরকার ও আইআইটি কানপুর সম্মিলিতভাবে শুরু করে এক সাহসী পরীক্ষা, আর সেটি হলো কৃত্রিমভাবে বৃষ্টির সৃষ্টি। ভাবছেন বৃষ্টি আবার কৃত্রিম কি করে হয়? কালো মেঘে ঢাকা আকাশ, ধূলিধূসর বাতাস আর নিঃশ্বাসে বিষ, যার পরিণাম চোখ জ্বালা, খুসখুসে কাশি, নানাবিধ অসুস্থতা। গত বেশ কয়েক বছর এটাই যেন জাতীয় রাজধানী দিল্লির পরিচয় হয়ে উঠেছে। শহরের ধূলিমলিন রুক্ষতা ধুয়ে গিয়ে কমবে বিষের জ্বালা, এই আশাতেই এই মেঘ চুরি। যদি পরীক্ষায় পাশ করা যায় তবে আগামী দিনে পরিবেশ নীতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে এই পদ্ধতি। এটি দিল্লির দূষণ নিয়ন্ত্রণের বিকল্প ব্যবস্থা নয় কিন্তু, বরং সাময়িক কিছুটা স্বস্তির উপায় মাত্র। তাই ধূমপানে বিধিবদ্ধ সতর্কীকরণের মতো এখানেও কিন্তু বেশ কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গবেষণায় দেখা গেছে এই ক্লাউড সিডিং কোনো স্থায়ী বা সমস্যার ভালো কোনো সমাধান নয়। বৃষ্টির পরিমাণ খুব বেশি হলে ৫ থেকে ১৫% বাড়তে পারে, এইটুকুই যা প্রাপ্তি। কিন্তু এর ফলে বেশ কিছু বিপদের আশঙ্কাও পাশাপাশি তৈরি হয়। প্রথমত, রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে সেটি মাটি ও জলাশয়ের বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত, প্রাকৃতিক স্বাভাবিক জীবনচক্রে ব্যাঘাত ঘটায়। নির্দিষ্ট জলচক্রের উপর নির্ভরশীল স্থানীয় উদ্ভিদ ও প্রাণী জগতেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পানীয় জল প্রয়োজনীয় পিউরিফাই করা না হলে সেটি সামগ্রিকভাবে বেশ ক্ষতিকর, আর সেই কারণেই স্থানীয় জল সরবরাহের প্রক্রিয়াটি নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। তৃতীয়ত, এই বৃষ্টি জলের গুণগত মান বেশ আশঙ্কাজনক, কারণ এই জলের সঙ্গে মিশছে কৃত্রিম বৃষ্টির রাসায়নিক জল। চতুর্থত, বায়ুমণ্ডলে দেখা দিতে পারে বিদ্রোহ।
বৃষ্টির জলে মিশে থাকা রাসায়নিক পদার্থ শ্বাস প্রশ্বাস ও স্কিনের জন্য বেশ বিপজ্জনক। এমনকি হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো অসুস্থতায় যারা ভুগছেন তাদের পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা থেকে যায়। আর সেই কারণেই জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে কৃত্রিম বৃষ্টির ওপর সতর্ক বৈজ্ঞানিক পর্যবেক্ষণ অবশ্যই প্রয়োজন। অতএব বন্ধুরা, কৃত্রিম বৃষ্টির পর বিশেষ করে বাড়ির বাইরে যাওয়ার ব্যাপারটি সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মাস্ক ও প্রতিরোধমূলক পোশাক ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। সরকারি নির্দেশিকা অনুসরণ করবেন, প্রয়োজনে অভিজ্ঞ বিশেষজ্ঞের সাহায্য নেবেন। নিজের স্বাস্থ্য ও সুস্থতা রক্ষা করার দায়িত্ব নিজেকেই তুলে নিতে হবে। এই ক্লাউড সিডিং এটি যে প্রথম এমন কিন্তু নয়, বিশ্বের বেশ কিছু প্রান্তে এমনকি ভারতেও এর দৃষ্টান্ত রয়েছে। 2008 সালের বেজিং অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে বৃষ্টি ঠেকাতে চীন সরকার কৃত্রিম বৃষ্টির সৃষ্টি করে। অনুষ্ঠানের দিন আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার। দাবানল ও খরা কবলিত উত্তর চীনে নিয়মিতভাবে কৃত্রিম বৃষ্টির সৃষ্টি করা হয়। রয়েছে তাদের স্কাই রিভার প্রজেক্ট, যার মাধ্যমে সারা দেশে কৃষিকাজের জন্য জলের ব্যবস্থা করা হয়। সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই ও আবুধাবিতে অতিরিক্ত খরা ও জলসংকট মোকাবিলায় কৃত্রিম বৃষ্টির পরীক্ষা চলে। আইকনিক ক্লাউড সিডিং ড্রোন ব্যবহার করে বৈদ্যুতিক তরঙ্গ ছড়িয়ে বৃষ্টির পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নেভাদায় শীতকালে পাহাড়ে তুষারপাত বাড়ানোর জন্য স্নো সিডিং এর ব্যবহার করা হয়। 1940-এর দশক থেকেই আমেরিকা এই প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার কাজে যুক্ত। 1950 সালে রাশিয়া মেঘ ছড়িয়ে স্নোফল ও বৃষ্টি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এমনকি আমাদের দেশের মহারাষ্ট্রে 2015 ও 19 সালে খরাপ্রবণ মারাঠাওয়াড়া অঞ্চলে পরীক্ষামূলকভাবে ক্লাউড সিডিং করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতেও এই প্রক্রিয়া চলেছে বেশ কয়েক বছর ধরে। মারাঠাওয়াড়া, অন্ধ্রপ্রদেশ, খরায় কাতর মানুষ, চাষির আত্মহত্যা, এই সমস্ত খবর আমরা তো অনেক শুনেছি। সেখানে প্রতীক্ষা শুধু আকাশ পানে তাকিয়ে থাকার। মানুষের হাতে তৈরি এই কৃত্রিম মেঘ কিছুটা স্বস্তি বয়ে আনলেও কতটা দীর্ঘস্থায়ী হবে সেই স্বস্তি? তাহলে কি বলবো, আমরা প্রকৃতির স্রষ্টা হয়ে উঠছি, নাকি নিজেরাই নিজেদের ধ্বংসের বীজ বুনছি? একটা শহরে মেঘ এনে হয়তো পাশের অন্য কোনো শহরের মেঘ কেড়ে নেওয়া হচ্ছে। বৃষ্টিকে নিয়ে এই ছেলে খেলা কি জলবন্টনের নতুন রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠার সুযোগ করে দিচ্ছে না? এই প্রশ্নের উত্তর আজ হয়তো সঠিক জানা নেই, কিন্তু এমন প্রশ্ন করাটাই তো বিজ্ঞান মনস্ক হবার প্রথম পদক্ষেপ, তাই না? আপনাদের কি মনে হয়, আমরা মানুষরা কি বড্ড বেশি বেপরোয়া হয়ে উঠেছি? সত্যিই কি আমরা পুরন্দর চৌধুরীর মতো নিজেকে ইন্দ্রদেবতা ভাবতে শুরু করেছি? এই অহংকার কোনোভাবে পতনের ইঙ্গিত দিচ্ছে না তো? অপেক্ষায় রইলাম আপনাদের মতামত জানার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন।